মনে পড়ে যায় খালেদা জিয়া যে বলেছিলেন যে একমাত্র পাগল এবং শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়, এবং যে কারণে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে তখন 15ই ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠান করেছিলেন। যারা ভাবছেন যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এমনকি 30 দিনের পর 31 দিন তাকে পাইলে আসলে ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে অথবা তার রায় কার্যকর করে হয়ে যাবে, তো এই কথাগুলা যারা আমরা আইন বুঝি না তারা হয়তোবা এটা বলছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশ আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন যতটা সন্নিকটে ততটাই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে। এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ভারত বাংলাদেশের চরম উত্তেজনাকর সম্পর্ক তৈরি হয়েছে। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ পর্যন্ত প্রেরণ করা হয়েছে নয়াদিল্লিতে। এদিকে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার দিতে যাচ্ছে আগামী নির্বাচনের আগেই, এবং তার প্রধান উপদেষ্টা থাকবেন ডক্টর ইউনূসই। তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরা সম্পর্কে শেখ হাসিনা যা নিয়ম বা আইন করে গিয়েছিলেন তার পরিপন্থী ভাবে এই নীতিটি কেন আসলো এবং এটা দেশের জন্য কতটা ভালো, এবং ডক্টর ইউনূসের বিদায় কত দ্রুত হতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মনে পড়ে যায় খালেদা জিয়া যে বলেছিলেন যে একমাত্র পাগল এবং শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়, এবং যে কারণে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে তখন 15ই ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠান করেছিলেন। সেই কথাটি আপনাদের আবার স্মরণে আসবে যখন আপনাদেরকে আমি এই বিষয়টা জানাবো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে বটে, কিন্তু প্রধান উপদেষ্টা কে হবেন সে বিষয়ে কিন্তু কোনো মীমাংসা হয় নাই। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে আনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে 14 বছর আগে অর্থাৎ 2011 সালে দেওয়া রায়টি পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিতে এই রায় দিয়েছেন, এবং এই রায়ে বলা হয়েছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানাবলী এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো। মানে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বিলুপ্ত হয়েছিল, প্রধান বিচারপতির এই বেঞ্চ বলছেন যে এই রায়ের মাধ্যমে বিধানাবলী পুনরুজ্জীবিত এবং সক্রিয় হয়ে গেছে। অথচ এই পুনরুজ্জীবিত এবং সক্রিয় হওয়ার পরেও এখন বলা হচ্ছে যে আগামী নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে, এর আগে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এবিএম খায়রুল হকের দেওয়া ত্রয়োদশ সংশোধনী বাতিল করা, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা যে রায়, সেই রায়ের রিভিউ চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এই সরকারের সংস্কার কমিশনের যিনি মানে একজন গুরুত্বপূর্ণ সদস্য, ঐকমত্য কমিশনে যিনি আছেন, আলী রিয়াজের কমিশনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, সেই সুজনের তরফে, তার মানে বিএনপি, জামাত আর সুজনের তরফে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। এই সরকারের আমলে আগস্ট মাসে করে সুজন আর অক্টোবর মাসে করে বিএনপি, জামাত, এবং তারা ওই রায়ের রিভিউ আবেদন করে। তো তখন থেকেই আমি আপনাদের বলেছিলাম যে আসলে এরা কি চান তার উপরে নির্ধারিত হবে শেষ পর্যন্ত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই নির্বাচনের আগে ফেরত আসে নাকি এই নির্বাচনে আগে ফেরত আসার সুযোগ হয় না। মানে অক্টোবর মাসে যখন বিএনপি, জামাত মিলে 2024-এর অক্টোবরে এই রায়ের রিভিউ চেয়ে আবেদন করেছিল, তখন থেকে এই আলাপটা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল যে ইউনূস সরকারকে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিতে হবে কিনা আসলে নির্বাচনের আগে। কিন্তু এরই মধ্যে নিশ্চয়ই আলাপচারিতা হয়ে গেছে, কারণ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আদালতেই প্রশ্ন করেছিলেন আইনজীবীদেরকেই, মানে এই দলগুলোর নিযুক্ত আইনজীবীদেরই প্রশ্ন করেছিলেন যে কবে থেকে কার্যকর হবে তাহলে, এবং সে সময় বিএনপি, জামায়াতে ইসলামী সহ সকল আইনজীবীরাই এ বিষয়ে একমত প্রকাশ করেছেন যে এই আইন কার্যকর হতে পারবে না এই নির্বাচনের আগে, এটা হতে হবে
আগামী নির্বাচনের মানে চতুর্দশ সংসদের পরে, সংসদ ভাঙার পরে এই আইন কার্যকর হতে হবে। তো যুক্তি হিসেবে জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার শিশির মনির যেমন সংবাদ মাধ্যমকে বুঝিয়েছেন যে যেহেতু আইন বলে যে সংসদ ভাঙার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হয়, আর সংসদ যেহেতু সেই 2024-এর আগস্টেই ভেঙে গেছে এবং বর্তমানে কোনো সংসদ নাই, কাজেই এখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আদালত বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই নির্বাচনকালীন সরকার ব্যবস্থা হিসেবে গ্রহণ করে আইনটি পুনরুজ্জীবিত এবং সক্রিয় হয়ে গেছে। মানে ব্যাপারটা অনেকটা এমন যে আমি একটা সংবিধান লিখেছি এবং লিখে বলছি যে আমি যদি দেশ স্বাধীন করতে পারি তাহলে এই সংবিধানটি সেদিন থেকে কার্যকর হবে, কিন্তু বলছি সংবিধানটি কার্যকর হয়ে গেছে। মানে ব্যাপারটা এত গোলমেলে হয়েছে যে গোলমেলে বিষয়টা আইনের দৃষ্টিতে দেখলে অনেকটা ডক্টর ইউনূসের সরকার গঠন হয়েছে যেমন একটা গোলমেলে অবস্থায়, যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নাই, প্রধান উপদেষ্টা কোনো পদই নাই, অথচ সুপ্রিম কোর্ট থেকে নাকি এক রেফারেন্স এনে 106 অনুচ্ছেদে বলা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেছে। এখন নির্বাচনকালীন সাংবিধানিক ভিত্তি সমৃদ্ধ একটি সরকার ব্যবস্থা থাকবার পরেও কিভাবে একটা সাংবিধানিক কোনো ভিত্তি নাই যে সরকারের, যে সরকার সম্পর্কে সংবিধানে কোনো সংজ্ঞা নির্ধারিত নাই, অমন একটা সরকার থাকতে পারেন, সে প্রশ্ন নিশ্চয়ই আইনজীবীরা সহ নানা পক্ষ তুলবেন। তবে তারা যেহেতু একমত হয়ে গেছেন, বিএনপি, জামাত, সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধি সুজন, বদিউল আলম মজুমদার, এরা যেহেতু সন্তুষ্ট এবং এরা প্রত্যেকেই চেয়েছেন ইউনূস সরকারই ফেব্রুয়ারি পর্যন্ত থাকুন এবং ফেব্রুয়ারিতে নির্বাচনটি করুন, কাজেই এই সরকারটি আছে। অন্যদিকে আদালত বলছে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও পুনরুজ্জীবিত এবং সক্রিয় হয়ে গেছে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, যিনি বিএনপি থেকে আপনারা এরই মধ্যে জানেন, যিনি নির্বাচনও করতে যাচ্ছেন, তিনি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নও পেয়েছেন, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ার পর দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে। এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে দেশের বিচার ব্যবস্থা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট রায় দেয় কিনা, মানে লাল সালাম সেসব সাংবাদিকদেরকে যারা সাহস করে এসব প্রশ্ন এখনো করছেন, তিনি তখন বলেছেন, অ্যাটর্নি জেনারেল তখন উত্তরে বলেছেন, এমন অ্যাটর্নি জেনারেল বলেন তিনি সেটা মনে করেন না, কোন রায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। আর দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সেনাকুঞ্জে ডক্টর ইউনূস সহ দেশের উচ্চতম নেতা কর্মী ও রাজনৈতিক দলীয় নেতা কর্মীরা সেখানে গতকাল সংবর্ধনা জানিয়েছেন। এরপর থেকে নানান ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার কতটা রাখবেন এবং এই নির্বাচনটা সেনাবাহিনীর কতটা অধীনস্থ ও নিরাপত্তা নিয়েই করতে যাচ্ছে ডক্টর ইউনূস, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। এই জন্য যারাই বলছেন কার্যকরের প্রশ্ন এখনই করে ফেলতে হবে, তখনই করে ফেলতে হবে, ওরা আসলে আইনের বিধান সম্পর্কে সঠিক ধারণা হয়তো রাখেন না, এই জন্যই এই সমস্ত কথা বলছে। ইমোশন দিয়ে আর মুখস্থ কথা দিয়ে তার বিচার হবে না। এখানে নিয়মটা হলো এক্সট্রাডিশন, বন্দি বিনিময় চুক্তি। বন্দি বিনিময় চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের আছে, এই কথা ঠিক। কনসেপ্টটা হলো বন্দি বিনিময়। তো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বন্দি না ভারতে, তাহলে বিনিময় করবে কি? নিশ্চয়ই শুনছিলেন, খুবই পরিচিত একজন মুখ, বাংলাদেশ জামাত ইসলামের খুবই ব্র্যান্ডিং যিনি অ্যাডভোকেট শিশির মনির সাহেব। ওনার এই কথাগুলা যারা পুরোপুরি বুঝতে পারছেন, যে যারা ভাবছেন যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এমনকি 30 দিনের পর 31 দিন তাকে পাইলে আসলে ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে অথবা তার রায় কার্যকর করে হয়ে যাবে, তো এই কথাগুলা যারা আমরা আইন বুঝি না তারা হয়তোবা এটা বলছি, অথবা যারা নানান কারণে যে শেখ হাসিনার as soon as possible ফাঁসি দিয়া নিজের জীবন রক্ষা করতে হবে, তাদের বিষয়টা হচ্ছে আলাদা। তবে ভারতের সাথে যে চুক্তি বাংলাদেশের আছে কখনোই সম্ভব না। শিশির মনির একটা ব্যাখ্যা দিচ্ছিলেন যে কেন ভারতের সাথে এই চলমান বন্দি বিনিময়ে শেখ হাসিনাকে আপনার ফিরে আনতে পারবে না কোনো সরকার। এবার আসুন কেন। শব্দটা হচ্ছে বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তি, বন্দি। এখন তিনি যে যুক্তিটা দিয়েছেন, আইনের মানুষ তো, যে বাংলাদেশে থাকা একজন বন্দি জেলে অথবা কারাগারে আছে,
ভারতের জেলে অথবা কারাগারে থাকা একজন বন্দী, এই বন্দিটু ওই বন্দি চুক্তি বিনিময় হইতে পারে। বাংলাদেশে ভারতের টার্গেটেড অথবা সাসপেক্টেড অথবা মোস্ট ওয়ান্টেড কোন ব্যক্তি যিনি বাংলাদেশের কারাগারে আছেন, তাকে বাংলাদেশ সরকার ফেরত দেওয়ার একটা ইস্যু আছে। কিন্তু শিশির মনির বলছিলেন যে শেখ হাসিনা কি ভারত বন্দী করছে না, সেখানে তিনি কি অবস্থানে আছেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ প্রটোকল নিয়ে আছেন। এই প্রটোকল দিচ্ছে কে? ভারতের সরকার। ভারত সরকারের কাছে তিনি কি কোনো বন্দী না। তো তাহলে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দী বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের কোন সরকার আপনার শেখ হাসিনাকে এই চুক্তির আওতায় আনতে পারবে না। আবার বাকি রইল ইন্টারপোল। তো ইন্টারপোলের যে বিষয়গুলা আপনারা দেখছেন, আমি আমার আরেকটা ভিডিওতে বলছিলাম যে প্রথমত আমাদের এখান থেকে শর্ত পূরণ করে যেভাবে আবেদন করতে হয় এগুলাই করা হয় নাই। আবার ইন্টারপোলের কাছে অলরেডি 1 বছরের উপরে শেখ হাসিনা সহ বাকিদের ইস্যুতে সরকারের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে। ইন্টারপোল এটার ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছে না। যদি আগ্রহ দেখায়ও, সেই ক্ষেত্রেও ভারত সরকারের অনুমতি লাগবে। তার মানে বাংলাদেশে এনে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার যেই স্বপ্ন দেখা হচ্ছে অথবা যারা ভাবছেন, তাদের সেই স্বপ্নে অনেকটা এই মুহূর্তে হতাশাজনক খবর। আবার শেখ হাসিনাকে যদি ভারত দিতে চায়, তাহলে কি করতে হবে? ভারত সরকার তাকে গ্রেপ্তার করতে হবে, সেখানকার নির্বাহী কোনো ম্যাজিস্ট্রেটের কাছে তাকে যেতে হবে, তারপর সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হবে। কারাগারে পাঠানোর পরে বাংলাদেশে একটা চিঠি দিবে। ইটস আ লং টার্ম প্রসিকিউশন, লং টার্ম। আবার শেখ হাসিনা বাংলাদেশে আসলে এই যে 30 দিনের মধ্যে তিনি অ্যাপিল করলেন না বা করবেন না, যেহেতু তিনি ফিজিক্যালি এখানে নাই, তো আসলেই কি তার ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে? এই যে আমাদের অনেক বুদ্ধিজীবীরা বা আইনজীবীরা বলছেন, কথার মধ্যে কিন্তু ফাঁক রাখছেন। শিশির মনিরের বক্তব্য, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, যখনই আসুক, তিনি এসে যদি সরাসরি কোর্টে যান, সারেন্ডার করেন, দেন তার জন্য লাইন বি খুলে যাবে। লাইন বি কোনটা? অ্যাপিল করা। সেই অ্যাপিলের শুনানি হবে, তারপর রিভিউ হবে, আবার শুনানি হবে, এরপর রাষ্ট্রপতি অপশন আছে, আবার কাহিনী হবে। মানে শেখ হাসিনার যে বয়স হয়ে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।